মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প তিনটে খাঁচা। গল্পটি লিখেছেন এ যুগের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প তিনটে খাঁচা। দেখ, আমি লম্বা লোকদের পছন্দ করি। লম্বা লোকেরা এই পৃথিবীর পক্ষে উপকারী। সেই চেকটা ক্যাশ হয়েছে। আচ্ছা, মানুষ হয়ে যখন জন্মালি তখন ছোটখাটো মানুষ হয়ে লাভটা কি? বলছি, সেই চেকটা ক্যাশ হয়েছে। আচ্ছা দেখ, কাবুলিওয়ালারা সবাই কেমন সুন্দর লম্বা। বেঁটে কাবুলিওয়ালা কখনো দেখেছিস একটাও? আর বাঙালিরা এমন হতচ্ছাড়া জাত, তেমন লম্বাও হতে পারলো না। বাঙালিদের মধ্যে তুই কটা লম্বা লোক খুঁজে পাবি? অথচ দেখ, আমাদের এই ইন্ডিয়ার মধ্যেই পাঞ্জাবিরা কি সুন্দর লম্বা চওড়া। আরে বলছি, সেই চেকটা ক্যাশ করা হয়েছে আজ? আরে বললুম তো হয়েছে, বারবার ঘ্যান ঘ্যান করছিস কেন একটা কথা নিয়ে? আচ্ছা, তোর হাইট কত রে? কি জানি, মেপে দেখিনি। কোনো দিন মেপে দেখিসনি জীবনে? একবারও না? না, ওই বছর দশেক আগে একবার ওই লাইফ ইন্স্যুর করবার সময় বোধহয় মাপা হয়েছিল। তারপর আর বেড়েছে কি না, ধুত। 20-21 বছরের পর কি আর মানুষের হাইট বাড়ে? তা তখন তোর কত ছিল? 5'2" হবে। হ্যাঁ, মেয়েরাও তোর থেকে লম্বা হয়। ওই বেঁটে বলেই তোর জীবনে উন্নতি আর হলো না। সে কি বলছিস, উন্নতি হয়নি? তোর অ্যাসিস্ট্যান্ট হওয়া কি কম কথা নাকি? হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকবি, আর কিচ্ছু না। আচ্ছা, আমার হাইটটা কত বলতো? 6 ফুট তো হবেই। অনেকটা কাছাকাছি বলেছিস। 6 ফুট না হলেও 5-10, তা অ্যাভারেজ বাঙালির পক্ষে খারাপ নয়। আরে খারাপ কি বলছিস, খুবই ভালো। এই তো রাস্তা দিয়ে যে এতগুলো লোক হেঁটে যাচ্ছে, কটা লোক তোর সমান বলতো? এই দেখ, ওই লোকটাকে দেখ, ওই ভিখিরিটাকে। ওই স্টেটসম্যান অফিসের সামনে দাঁড়িয়ে ভিক্ষে করছে। আচ্ছা, ওর হাইটটা কত হবে বলতো আন্দাজ করে? বেশ লম্বাই তো মনে হচ্ছে। কত আর হবে, 5 নয়, বড় জোর 9.5। দেখ, ইডিয়েট। ওকে আমার চেয়ে ছোট নাকি? নিশ্চয়ই ছোট। বেশি লম্বা হলে ওকে আর জীবনে উন্নতি করতো না? হ্যাঁ, ভিক্ষে করবে কেন? দেখ, 2-1 জন তো ব্যতিক্রম হয়ে যায়। বিড়লাও তো বেঁটে। ও, তুই কোনো বিড়লাকে দেখেছিস নাকি? আরে আলবাত দেখেছি। থাক যাক গে সেসব কথা। তা ওই ভিখিরিটা কত লম্বা তা তুই বলতে পারলি না? আচ্ছা, তোর থেকে কম লম্বা কিনা চল তো একটু মেপে দেখে আসি। ইডিয়েট না হলে আর এরকম বুদ্ধি হয়? আমি একটা ভিখারি পাশে দাঁড়িয়ে হাইট মেলাতে যাব? ফের এরকম কথা বললে জুতো খাবি, বুঝলি? এখান থেকেই বলা যায় লোকটা 6 ফুটের কম নয়। দেখছিস না কিরকম নুয়ে পড়েছে? তা হবে হয়তো। অথচ ভিক্ষি যখন করছে, ওর পক্ষে লম্বা না হয়ে বেঁটে হলেও কোনো ক্ষতি ছিল না। বেঁটে ভিখিরি আর লম্বা ভিখিরিতে কিচ্ছু আসে যায় না। বরং খুব বেঁটে হলে 2-4 পয়সা বেশি পেতে পারত। বামনদের লোকে বেশি ভিক্ষে দেয়। হ্যাঁ, লম্বা হয়েও লোকটা জীবনে উন্নতি করতে পারেনি, ভিক্ষে করছে। এই জন্য হয়তো কারুর মায়া হবে। কখনো না। আমি ওকে 1 পয়সা ভিক্ষে দেব না। তুই কি কোনোদিন কারুকে 1 আধলাও ভিক্ষে দিয়েছিস? কেন দেব? আর দাঁত কেলে হাসছিস কেন? এতে হাসির কি আছে? কই, হাসিনি তো। কখন হাসলুম? হ্যাঁ, কেন ভিক্ষে দেব? পয়সা কি আর গাছে ফলে? ভিখিরি হিসেবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। মরলে তবু মানুষের উপকারে লাগে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। দেখ, বেঁচে থেকে শুধু শুধু পৃথিবীর ভার বাড়ানো, মরলে তবু সে কথাটা ঠিক। দেখ, ভিখিরিটা এদিকেই আসছে। আচ্ছা, আমাদের ড্রাইভারটা গেল কোথায়? পাত্তা নেই। রতন, দেখ না, একটু হর্ন দে না। আরে কি করে হর্ন দেবো, গাড়ি তো লক করা। তা বলে রোদ্দুরের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বলে গেলুম যে এক্ষুনি আগরওয়ালার সঙ্গে দেখা করে 10 মিনিটের মধ্যে ফিরবো। না,
বলে তো যাসনি। আরে নির্ঘাত বলে গেছি, আমি নিজে বললাম বেটাকে। তাহলে বলেছিস নিশ্চয়ই। ও বোধহয় পেচ্ছাপ টেচ্ছাপ করতে গেছে। পেচ্ছাপ করতে গেছে? এই যে রাবণের মোতা, 10 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, হারামজাদাকে আমি, আরে না না হবে না, তা বলছি, ভিক্ষে টিক্ষে কিছু হবে না, কাটো এখান থেকে। বাবু, দুটো পয়সা দিন বাবু। আরে এত বড় জোয়ান মদ্য, তোমার ভিক্ষে করতে লজ্জা করে না? বাবু, 5টা পেরানি না খেয়ে আছি 3 দিন বাবু। আরে না খেয়ে আছো তো আমি কি করব? গভর্নমেন্ট খাওয়াবে? গরিবকে দেন সামান্য কিছু, ভগবান আপনার। আচ্ছা, তোমার হাইট কত? আজ্ঞে? কতটা লম্বা তুমি? আজ্ঞে? 6'2" কম মনে হচ্ছে না। রতন, এবার ফিতেটা বার কর না, মেপে দেখ তো। আরে ফিতে কি করে বার করবো, গাড়ি যে লক করা। উফ, জ্বালালে। আন্দাজ কত হবে? 6'2" বেশি মনে হচ্ছে। বাবু, আমরা হাসনাবাদ থেকে এসেছি বাবু, মানে আমাদের সর্বস্ব ডুবে গেছে। রতন, খাঁচাটার দাম কত হবে রে? দেখ, 250 দিলেও অন্যায্য হবে না। আরে আমি তো 300 দিতেও রাজি ছিলাম। 6'2" যদি হয়, বাবু, গরিবকে সামান্য কিছু। আরে যা যা, বলছি তো কিচ্ছু হবে না। মাফ করো ভাই, অন্যদিকে যাও। বাবু, 3 দিন না খেয়ে আছি বাবু। আরে বলছি তো, ভাগো এখান থেকে। এই যে হরেন, এতক্ষণ কোথায় ছিলে? 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। বাবু রাগারাগি করছেন। তা পেচ্ছাপ করতে এতক্ষণ লাগে? শুধু পেচ্ছাপ করতে তো যায়নি। শুধু পেচ্ছাপ মানে? মানে হলো গিয়ে এই যে এক এক সময় শুধু পেচ্ছাপ পায়, কিন্তু পায়খানা পেলে পায়খানা করতে হবে, পেচ্ছাপও করতে হবে। পেচ্ছাপ বাদ দিয়ে শুধু পায়খানা কেউ করতে পারে না তো। আচ্ছা, হয়েছে হয়েছে, দরজা খোলো। দেখুন, ধর্মতলার টাট্টিখানে আবার লাইন দিতে হয়। 10 নয় আর নেয় 1 মগ জলের জন্যে। আরে হয়েছে হয়েছে, বুঝেছি। এখন চলো একবার ওই ইকবালপুর রোডে। নবু, তোর একটা শেয়ার দিবি? কেন, তোর শেয়ার কি হলো? আরে আমারটা ফুরিয়ে গেছে। তাহলে এখন খেতে হবে না। সিগারেট সবসময় নিজে নিজের ব্র্যান্ড খাওয়াই ভালো। নেই বলি অন্যের কাছ থেকে যা পাওয়া যায়। আরে একটা দে না। আরে বলছি তো, খেতে হবে না সিগারেট। আচ্ছা শোন, আজকে কাগজ দেখেছিস? কোন কাগজ? আর ওই ইংলিশ পেপার। বাংলা কাগজে সব খবর থাকে না। আমস্টারডামে খবরটা পড়েছিস? দেখ, ফরেন নিউজে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এটা তোর পড়া দরকার। কেন, কি হয়েছে? আরে ওখানকার সেলাররা, ডকের পোর্টাররা বলেছে ইন্ডিয়ান কার্গো আর হ্যান্ডেল করবে না। কেন? ইন্ডিয়ান কার্গো আবার কি দোষ করলো? হ্যাঁ, কালো আদমিদের দেশের মালও কি ছোঁবে না নাকি? অথচ কালো আদমি দেশের মাল ছাড়া তোদের চলে না। না না, সেজন্য নয়। দুজন পোর্টারের অ্যানথ্রাক্স রোগ হয়েছে। ওরা সন্দেহ করছে এবারে কার্গোতে যে হাড়গুলো ছিল। স্টপ স্টপ, দ্য ড্রাইভার উইল লিসেন। হি নট আন্ডারস্ট্যান্ড। In Amsterdam, they suspicion cargo is not only human bones, but also animal. স্যার, আমিও ইংলিশ জানি। আরে চুপ করো। ইংলিশ জানো তো ড্রাইভারি করতে এসছো কেন? কেরানি হলেই তো পারতে। হ্যাঁ, ম্যাট্রিক পাস করতে পারিনি তো। ঠিক পরীক্ষার আগে বাবা মারা গেল, আর তারপর জলপাইগুড়ি থেকে চলে এলাম কলকাতায়। তখন মা ছোটো কাকা বললে, যদি খেয়ে বাঁচতে চাস অন্তত ড্রাইভারিটা শিখে নে। আচ্ছা, তোমাকে বক বক করতে কে বলেছে? ড্রাইভারি করছো যখন ড্রাইভার সেজে থাকো। বাবুদের কথার মধ্যে কথা বলবে না, বুঝলে? না, আপনারা ইংলিশে বলছিলেন কিনা যে ড্রাইভার বুঝে ফেলবে, তাই বললাম। একদম চুপ করে থাকবে। রতন, আচ্ছা অ্যানথ্রাক্স কি অ্যানিম্যাল বোনসে হয়? তো রোগটা কিরকম? দেখ, জন্তু জানোয়ার থেকেই তো হয়। রোগটা হচ্ছে এক ধরনের ম্যালিগন্যান্ট কার্বাঙ্কল। প্রথমে একটা ফুসকুড়ি, তারপর সেটা লাল হয়ে ওঠে। কার ফুসকুড়ি হয়, মানুষের না জন্তুর? মানুষের অনেক রকম ফুসকুড়ি হয়, কিন্তু অ্যানথ্রাক্সের ফুসকুড়ি আসে জন্তুদের থেকে। মরার হাড়েও এই রোগ থাকে? কোন মরার হাড়, মানুষের না জন্তুর? আরে সেই কথাই তো জিজ্ঞেস করছি। আচ্ছা ডাক্তার, আমি কি জানি? আমি কি ডাক্তার নাকি? তাহলে বলতে এলি কেন? খালাসিরা স্ট্রাইক করেছে, তাতে আমার কি?
সেটা গভর্নমেন্ট বুঝবে। আমি মাল চালান দিয়ে খালাস। মাল ডেলিভারির সময় কোম্পানি বুঝে নেবে। ওই অ্যানথ্রাক্স ম্যানথ্রাক্স এসব কেন আমাকে শোনাচ্ছিস? না, না, ওরা বলেছে মালের মধ্যে জন্তু জানোয়ারের হাড় ভেজাল ছিল। হ্যাঁ, ভেজাল ছিল। মাইরে আর কি। ফের ওই কথা বলে জুতিয়ে তোকে শায়েস্তা করে দেবো। আচ্ছা দেখ, তুই আমার উপর শুধু রাগ করছিস। তো ভেজালের কথা কি আমি বলেছি নাকি? কাগজে লিখেছে। সাহেবদের যদি একবার সন্দেহ হয়, ওরা কিন্তু সহজে ছাড়ে না। আমাদের গভর্নমেন্টকে হুড়কো দেবে। আর গভর্নমেন্ট তখন আবার আমাদের। আরে ধরলে কোম্পানিকে ধরবে, আমি তো কন্ট্রাক্টর। আমি কখনো মালে ভেজাল দিই না। হ্যাঁ, ভেজাল দেওয়া অত সস্তা? জন্তু জানোয়ার বেশি মরে না মানুষ বেশি মরে? দেশে গরু বেশি না মানুষ বেশি? এই সামান্য কথাটাও তোর মাথায় বেশি ঢোকে না? জানোয়ার কোথাকার! হ্যাঁ, আমায় জানোয়ার বললি? এহ, এ বাবুরা মানে লাগলো। তুই তো জানোয়ারেরও অধম, যেটা বেঁটে বক্কেশ্বর। দেখ, আমি কিন্তু এমন কিছু বেঁটে নই। বেঁটে নোস? তুই মরলে তোর খাঁচাটার দাম আমি ১৫০ টাকার বেশি এক আদলাও দেব না। কি খাঁচাটা বেচবি তো, না পুড়িয়ে নষ্ট করবি? হ্যাঁ, আমি এত সহজে মরবো না নেবো। অন্তত তোর আগে তো নয়ই। ও, মরবি না? হ্যাঁ, দেশে আরেকটা গোমড়ক লাগুক না, তখন তুই মরবি ফার্স্ট। আরে আমি মরলে তো খাতাপত্তর কে দেখবে? আরে পয়সা ছড়ালে তোর মতন লোক ঢের পাওয়া যাবে, ঢের। হ্যাঁ, লোক পাওয়া যাবে, কিন্তু বন্ধু তো আর পাওয়া যাবে না। কত সব গোপন ব্যাপার আছে, তা কি বাইরের লোককে দিয়ে হয়? নবু, আজ কিন্তু আমার ১০০ টাকা দিতেই হবে। তোর আবার টাকা কিসের রে? না, তোকে সে যে বলেছিলাম। কবে বলেছিলি? এই ড্রাইভার, কি হলো? গাড়ি থামালে কেন? স্যার, ট্রাফিক জ্যাম। আচ্ছা, বাজনা বাজিয়ে যাচ্ছে কি? ফুল দিয়ে সাজানো গাড়ি, এই দুপুর রোদ্দুরে বিয়ের পার্টি? না, হ্যাঁ, বিয়ে নয় স্যার, মরা নিয়ে যাচ্ছে, মারোয়াড়ির মরা। মারোয়াড়ির মরা? হ্যাঁ, এই যে নতুন কথা শোনালে বাপ। তাহলে মারোয়াড়িরা মরে নাকি? স্যার, ভগবান অব্দি মরে মাঝে মাঝে। ওহ, কি হিউজ ওয়েস্টেজ, তুই বল রতন। হ্যাঁ, তা তো বটেই। ঢাক ঢোল বাজিয়ে চলেছে হাড় কখনা পোড়াতে। হিন্দুরা পোড়াবে, মুসলমান খ্রিস্টানরা কবর দেবে, পার্সিরা শকুন দিয়ে খাওয়াবে। আরে বাবা, তাহলে আমরা যাই কোথায়? হ্যাঁ, তা তো বটেই। তাহলে আমরা যাই কোথায়? দেখ রতন, ছেলেরা কি ডাক্তারি শিখবে না? হাড় ছাড়া কি ডাক্তারি শেখা যায়? সাহেবরা সেই জন্যে আমাদের দেশের হাড়। দেখেছিস তো, কালো মানুষের হাড়ও সাদা, আর ফর্সা মানুষের হাড়ও সাদা। কোনো তফাৎ নেই। মরা হাড়ে কত ভেলকি খেলে। ইকবালপুরের বস্তির কাছে নামলো নবকৃষ্ণ আর রতন। সরু চোখে এদিক ওদিক তাকালো। নবকৃষ্ণ পুরোদস্তু স্যুট টায়ে সাহেব সেজে আছে, 40-এর কাছাকাছি বয়স। রতন পড়েছে ধুতি আর হাফ শার্ট। তার বয়সও নবকৃষ্ণ সমানই, কিন্তু মাথায় অল্প টাক পড়েছে বলে বয়সটা বেশি দেখায়। নবকৃষ্ণর ঠোঁটে দামি ফিল্টার টিপ সিগারেট। রতন দোকান থেকে কিনলো সস্তা ব্র্যান্ড। তারপর দুজনেই বস্তির মধ্যে ঢুকে গেল। আবার ওদের দেখা গেল রাত 7:45টার সময় পার্ক স্ট্রিটে। ঝলমলে দোকানের সামনে গাড়ি রেখে ওরা 2 কদম হাঁটল। পার্ক স্ট্রিটের সুবেশ সুন্দর নারী পুরুষের ভিড়ে ওরা অনায়াসে মিশে যেতে পারে, কোনো ব্যবধান নেই। কিন্তু একটু লক্ষ্য করলে বোঝা যায় ওদের ভাবভঙ্গি খানিকটা ছটফটে। ঘন ঘন এদিক ওদিক তাকায়। অলস মন্থরভাবে হাঁটতে ওরা ভুলে গেছে। বিশেষত রতন বেশ বেঁটে বলি তার ছটফটানিও বেশি। একটা মদের দোকানে গিয়ে ওরা ঢুকলো। বেয়ার ওদের চেনে। দু একটা টেবিলের কেউ কেউ ওদের চেনে, দেখে হাত তুলল। অর্থাৎ ওরা এখানে প্রায়ই আসে। সরকারি অফিসার, মার্কেন্টাইল ফার্মের জুনিয়র এক্সিকিউটিভ, সম্ভ্রান্ত দালাল, রেসের জকি, সাংবাদিক, ফিল্ম টেকনিশিয়ান, এদের পাশাপাশি বসে ওরাও মদ খেতে লাগলো। ওরা বিদেশে মানুষের হাড় চালান দেয়। 2 বন্ধু, কিন্তু একজন মালিক, একজন কর্মচারী। তাই দুজনের পোশাক দুরকম, সিগারেট দুরকম। দেখ রতন, ব্যবসাপত্র এবার গোটাতে হবে দেখছি, এমন দিনকাল পড়েছে। দেখ, আমার কিন্তু আজ 200 টাকা দিবি। ছেলেটাকে কলেজে ভর্তি করতে হবে, তোকে বলে রেখেছিলাম না? 200 টাকা না হলে। উফ, ফের টাকা টাকা করছিস? শুনলি না বসির মা কি বললো?
এ মাসে মোট ৩৬টা খাঁচা জোগাড় হয়েছে, কিন্তু অর্ডার আছে ২ টনের। আরে বসির তোর সঙ্গে প্যাঁচ কষছে। তুই তো আমায় কথা বলতে দিলি না। ওকে থ্রেটেন কর। ওকে বাদ দিয়ে আমরা অন্য এজেন্ট ঠিক করব। হাসনাবাদ, ভাঙড়, সন্দেশখালিতে জমিজমা সব ভেসে গেছে। মানুষের এখন গোড দেবারও পয়সা নেই। কিন্তু সেরকম টেঁসছে কোথায়? আধমরা হয়ে ঢুকছে সব। আরে মানুষ চিরকালই টেঁসবে। তোর এই ব্যবসা কক্ষনো ফেল পড়বে না। দেখ ২ টনের অর্ডার, অথচ জোগাড় হয়েছে মোট ৩৬টা খাঁচা। নবু, তুই একদিন মরবি, আমিও মরব। আগে দুটো দিন একটু হেসে খেলে নেওয়া। দেখ রতন, আমি চাই না মানুষ মরুক। আমি পিচেস নই। মানুষের যদি বাঁচার হিম্মত থাকে তো বাঁচুক না, কে বারণ করেছে? কিন্তু ভালো করে বাঁচতেও পারবে না, আবার মরবেও না, শুধু শুধু আমায় বাগড়া দেবে, এর কি কোনো মানে হয়? উফ, ২ টনের অর্ডার! সাহেবরা মাইরি ভারী শেয়ানা। নিজেদের মরা হাড়গুলোকে ভরবে কবরে, আর হাড় চায় আমাদের কাছ থেকে। এখানে মানুষ সস্তা কি না? এ সস্তা কে বলেছে? এর নাম সস্তা? জ্যান্ত মানুষের কোনো দাম নেই, কিন্তু মরলেই ২০০ টাকার কম কেউ ছাড়বে না। দেখ, আমার কিন্তু আজ ২০০ টাকা চাই। একটা খাঁচা দে। তোর বাড়ি থেকে কেউ টেসবে না? নবু, তুই কী সব বলছিস? আরে ঠাট্টা করছিলাম, ঠাট্টাও বুঝিস না? ছেলেকে কাজে লাগিয়ে দে না। কলেজে ভর্তি করে কি হাতি ঘোড়া হবে? দেখ, ১৬ বছর তো মোটে বয়স, এখন কি কাজ করবে? কিছু পারবেই না। ছেলেটা কিন্তু পড়াশোনায় মাথা আছে। আরে সেই মাথাটা অন্য কাজে লাগা। কলেজে ভর্তি হতে শুধু ইনকালাব জিন্দাবাদ শিখবে। তাই শিখুক, সেটারও দরকার আছে। হ্যাঁ? না, না, কিছু বলিনি তো আমি। এই যে কিসের দরকার আছে বললি না? বললাম তো আমার ২০০ টাকা আজ দরকার। ফের টাকা টাকা করছিস? সুস্থির হয়ে যে দুপাত্তর খাবো, তার উপায় নেই। বেড়া, পেগলাও। আচ্ছা নবু, তুই কখনো ভূতের ভয় পেয়েছিস? ভূত? ধ্যাৎ, আমার স্কেলেটন নিয়ে কারবার। হ্যাঁ, আমি পাবো ভূতের ভয়? দেখ, আমি কিন্তু পাই মাঝে মাঝে। ওই যে দেখ। কে? নবকৃষ্ণ তড়াক করে ঘাড় ঘুরিয়ে পেছন তাকালো, যেন সে সত্যি ভূত দেখবে ভেবেছিল। নবকৃষ্ণ কখনো একা থাকতে চায় না। একা থাকলেই সে কঙ্কালের স্বপ্ন দেখে। কাঁচের দরজা ঠেলে লোকেরা আসছে, বেরোচ্ছে। বাইরে বৃষ্টি নেমেছে বোধহয়, কেননা যারা ভেতরে আসছে তারা খুব ব্যস্ত। দরজা খোলার সময় বাইরের এক ঝলক দেখা যায়। একটা লম্বা লোক নিচু হয়ে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে ফুটপাতে। অন্তত ৩.৫ বছর বয়স, খালি গা, একটা হাত সামনে বাড়ানো। সেই লম্বা ভিখিরিটি না? হ্যাঁ। আচ্ছা, একে যেন আজ কোথায় দেখেছিলাম আগে। ধর্মতলায়, না ইকবালপুরে, নাকি ভবানীপুরে? আমি ওকে আজ আগে অন্তত ২ বার দেখেছি, ৩ বারও হতে পারে। প্রথম দেখেছি ধর্মতলায়, খিদিরপুরে যখন ডকে গিয়েছিলাম তখনও বোধহয় দেখেছি। একবার খিদিরপুর, একবার পার্ক স্ট্রিট। লোকটা কি গাড়ি চেপে ভিক্ষে করছে নাকি? আরে সেই জন্যই তো ভূতের ভয় পেলাম। আরে বাজে বকিস নি। লোকটা খাঁচাখানা দেখেছিস? নির্ঘাত ৬-২। দেখ নবু, আজ আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আরে আমিও তো বাড়ি ফিরবো। আর একটা পেগ। আজ তাহলে তুই যাবি না কুন্তলা কাছে? ধ্যাত্তেরি কুন্তলা, ও ফলস দাঁত। পরশু যখন ফলস দাঁত দেখলাম ওর, তখনই আমার নেশা চটকে গেল। আরে দাঁত ফলস হোক বা যাই হোক, ঠোঁট দুটো এখনো তো তুলতুলে আর ভিজে ভিজে। আরে তোর তাতে গিরে শালা, তুই আমার মেয়ে ছেলের দিকে নজর দিচ্ছিস? না, না, আমার কি? আমি তো এক্ষুনি বাড়ি যাব। দেখ, আমিও আজ বাড়ি যাব। তবে ব্যাপারটা কি জানিস? আমি সারারাত ঘরে আলো জ্বেলে রাখি, বহুকালের অভ্যেস। কিন্তু ইলেকট্রিক কোম্পানি যা হয়েছে আজকাল, ও মাঝে মাঝেই কারেন্ট অফ হয়ে যায়। তখন খারাপ লাগে। আরে তাতে কি হয়েছে? একটা হ্যাজাক কিনে জ্বালিয়ে রাখলি তো পারিস। ধ্যাৎ, গাড়ল কোথাকার। নবু, ২০০ টাকা দে আমাকে, তোর পায়ে পড়ছি। ছেলেটাকে কলেজে ভর্তি করতে হবে। দেখ, প্যান প্যান করিস না তো। এক কাজ কর, ওই বেড়াটাকে ডেকে বল এই লোকটাকে গেটের সামনে থেকে সরিয়ে দিতে। ভিখিরি আমি একদম সহ্য করতে পারি না। আছে, দাঁড়িয়ে থাক না। ও তা সত্যিই ভূত নয়, মানুষ তো। দেখ রতন, মুখে মুখে কথা বলবি না বলছি। যা করতে বলছি করগে যা।
বেঁটে রতন আর মোড়া ভেঙে দাঁড়ালো। চটি পায়ে লাগাতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তার। বাঁ পায়ের চটি ডান পায়ে গলিয়ে ফেলেছিল। বলল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। রতন গেল আর ফিরল না। নবকৃষ্ণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল দরজার দিকে। রতন একদম চলে যাবে এটা সে কিছুতেই বিশ্বাস করতেই পারল না। এতখানি সাহস তার হবে? তাছাড়া এখনো সে 200 টাকা পায়নি। ছেলেকে কলেজে ভর্তি করাবে বলেছিল। হিহ, কলেজে পড়া ছেলের বাবা হওয়ার শখ। হ্যাঁ, নিজে তো স্কুল ডিমোতে পারেনি, কিন্তু এতক্ষণ ধরে ও করছেটা কি? নবকৃষ্ণ ছটফটানি বেড়ে গেল। সে একদম একা থাকতে পারে না। তাছাড়া রতনকে সবসময় ধমকানো তার একটা এমন অভ্যেস হয়ে গেছে যে ও না থাকলে মুখ সুরসুর করে। সময় কাটাবার জন্য নবকৃষ্ণ প্রথমে কান খুঁজতে শুরু করলো। তারপর আঙুল দিয়ে ডলতে লাগলো ঘাড়ের ময়লা। ঘড়িটা হাত থেকে একবার খুলে কবজির দাগটা সমান করার চেষ্টা করে আবার ঘড়ি পড়ল। তারপর অস্থির হয়ে উঠল একেবারে। এতক্ষণ চুপ করে থাকা আর সহ্য হয় না। বাইরে এসে দেখল রতন দিব্যি পান চিবুতে চিবুতে গল্প করছে ভিখিরিটার সঙ্গে। নবকৃষ্ণ হুঙ্কার দিয়ে বলে উঠল, এই, তুই এখানে কি করছিস? রতন একটুখানি নেশা হলেই কিরকম বেপরোয়া হয়ে যায়। তখন আর সে নবকৃষ্ণ খোসা মধ্যে থাকে না। ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে বলল, হ্যাঁ, এর সঙ্গে একটু কথা টথা বলছিলাম আর কি। এর সঙ্গে তোর কি কথা রে হারামজাদা? এই দেখলুম আর কদিন বাঁচবে। চুপ। না না, চুপ নয়, এখন চুপ নয়। আমি দেখছিলুম এরকম একটা ভালো খাঁচা যদি পাওয়া যায়। রতন, তুই চুপ করবি কি না? বাহ, তুই তো বললি 2 টনের অর্ডার আছে, এরকম ভালো খাঁচা যদি পাওয়া যায় তাই একটু খোঁজ খবর নিচ্ছিলুম। তবে সে গুড়ে বালি, লোকটা সহজে মরবে না। ও একটা কিছু খুঁজছে। আর জানিস তো, যারা কিছু খোঁজে তারা তা খুঁজে না পাওয়ার আগে কিন্তু মরে না। ও কি খুঁজছে? কি বললো ওর ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজছে। সে যাই খুঁজুক, একটা কিছু হলেই হলো। হ্যাঁ, মাতলামি করছিস শালা। রতন ভিখিরিটাকে দেবার জন্য কয়েকটা খুচরো পয়সা বার করেছে। নবকৃষ্ণ তার হাত চেপে ধরল। ঝনঝন করে পয়সাগুলো পড়ল রাস্তায়। নবকৃষ্ণ চিৎকার করে বলে উঠল, হারামজাদা, তুই আমার সামনে পয়সা দিচ্ছিলি? জানিস না আমি ভিখিরিকে পয়সা দেওয়া মোটেই পছন্দ করি না? রতন একবার পয়সাগুলোর দিকে তাকালো, একবার তাকালো ভিখিরিটার দিকে। সে বোবা চোখে নবকৃষ্ণকে দেখছে। রতন অদ্ভুতভাবে হাসলো একটু। তারপর নির্লজ্জভাবে নবকৃষ্ণ থেকে হাত বাড়িয়ে বললে, দে, আমার সে 200 টাকা দে। শালা নিজে ভিখিরি, আবার ফুটানি মেরে ভিখিরিকে পয়সা দেওয়াচ্ছিল। আচ্ছা চল, বাড়ি থেকে যাবি তো? না। এই যে বললি আজ বাড়ি ফিরবি। না, যদি কারেন্ট অফ হয়ে যায়। না না, আমি কুন্তলার কাছেই যাব। তাহলে আজ আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাবি কি রে শালা? আয় আমার সঙ্গে। আমি কি একলা যাব নাকি? নবু, প্লিজ ছেড়ে দে আজ। আর ছেলেটা আশা করে আসে যে আমি টাকা নিয়ে যাব। আরে শালা, মাঝরাত্রে গিয়ে কলেজে ভর্তি করবি? কিসের কলেজ? পকেট মারের কলেজ নাকি? খুব দেখাচ্ছিস বটে। কুন্তলা বাড়িতে তুই যদি না যাস তাহলে সে 200 টাকা কিন্তু পাবি না। লম্বা ভিখিরিটা নবকৃষ্ণ খুব কাছে এসে বলল, বাবু। নবকৃষ্ণ চমকে সরে যাবার জন্য ঘুরতেই ভিখিরিটার হাত তার গায়ে ছোঁয়া লেগে গেল। বুড়ো মানুষের ঠান্ডা নির্জীব হাত। নবকৃষ্ণ একবারে শিউরে উঠল। ভূতের ভয় তার নেই, কিন্তু কোনোদিন কোনো জ্যান্ত মানুষের ছোঁয়ায় সে এত ভয় পায়নি। রুমাল বার করে সেই জায়গাটা মুছে ফেলল। তারপর গাড়ির জানলা দিয়ে ফেলে দিল রুমালটা। ড্রাইভারকে কোনো নির্দেশ দিতে হলো না। সে সোজা গাড়ি এনে দাঁড় করালো কুন্তলার বাড়ির সামনে। কুন্তলার ফ্ল্যাটে অন্য একজন লোক ছিল, কিন্তু নবকৃষ্ণের দাপাদাপিতে সবাই তটস্থ। কুন্তলা সেই লোকটিকে ভুলিয়ে ফালিয়ে বিদায় করে দিয়ে নবকৃষ্ণকে মিষ্টি করে জিজ্ঞেস করলে, কাল আসুনি যে? বেশ করেছি। কাল আমি কতক্ষণ বসে হলাম একা একা তোমার জন্য। চপ, ফের মিথ্যে কথা। স্বল্প বসনা কুন্তলার শরীরের চামড়া বড় কোমল ও মসৃণ। কখনোই মনে হয় না যে এর মধ্যে একটা হাড়ের কাঠামো আছে। মৃত্যুর পর তার শরীরের যেসব জিনিসে কোনো চিহ্নই থাকবে না, সেই অংশগুলোর লোভেই নবকৃষ্ণ এখন উন্মাদ। মানিব্যাগ খুলে নবকৃষ্ণ
সরানো তাসের মতন 10 টাকার নোট বার করলো। ফরফর করে উড়ে যেতে লাগলো সেগুলো। অন্য দিনের মতোই রতন তার থেকে ম্যানেজ করে সরাতে লাগলো 2-1খানা। এলো 3 বোতল বিয়ার ও হুইস্কির পাট। রতন বলল, খাবার আনলি না? খাবার? খালি পেটে নেশা জমে না। এলো মুরগির মাংস আর তন্দুরি রুটি। রতন বলল, সিগারেট আনলি না? সিগারেট তো ফুরিয়ে গেছে। রতন এখন বেমালুম নবকৃষ্ণের সিগারেট ফুঁকে দিচ্ছে একটার পর একটা। কুন্তলা খেতে চায় না, তবু জোর করে তার ঠোঁটে গুঁজে দিল জ্বলন্ত সিগারেট। ঘণ্টা দেড়েকের মধ্যেই ওরা মাটিতে গড়াতে লাগলো। অবশ্য সেই সঙ্গে বোতলগুলোও গড়াচ্ছে। বহু টাকা খরচ করা নেশা ঘুমের মধ্যে পার হয়ে যাচ্ছে। ওদের দুজনের ঘুম ভাঙার অনেক আগেই কুন্তলা স্নান সেরে নিয়েছে। কালো শাড়ি ও কপালের নিষ্কলুষ শুভ্রতায় তাকে এখন অফিস যাত্রিনী কুমারী মেয়েদের মতন দেখায়। গত রাত্রির কোনো চিহ্নই নেই তার শরীরে। কুন্তলা 9:30টার সময় অফিসে বেরোবে। মরার মতন ঘুমোচ্ছে দুজনে। নবকৃষ্ণ পায়ের জুতোও খোলেনি পর্যন্ত। রতনের মুখের উপর একটা মাছি বসছে বারে বারে। ঘুমন্ত অবস্থাতেই মাঝে মাঝে মাছিটাকে তাড়িয়ে দিচ্ছে, তবু চোখ খুলছে না। কুন্তলা 2 কাপ চা ওদের মাথার কাছে রেখে ডাকলো, এই এই। নবকৃষ্ণ চোখ খুলি রতনকে এক ধাক্কা দিল। কর্কশ গলায় বলল, এই রতন, তুই কাল রাত্রে ঘরের আলো কেন নিভিয়ে দিয়েছিলি রে? ঘুমের ঘোর ভালো করে ভাঙেন রতনের। কুন্তলাকে ভালো করে চিনতেও পারছে না। আবছা গলায় বললে, আলো? আমি? হ্যাঁ। তুই কাল আলো কেন নিভিয়ে দিয়েছিলি ঘরের মধ্যে? যা বাবা, আমি আবার কখন আলো নেভালুম? আমি তো কখন অজ্ঞান হয়ে গেছি, মনেই নেই। আমি তো কাল রাত্রে একবার জেগে উঠে দেখলাম ঘর অন্ধকার, সুইচ খুঁজে পেলাম না। আমার বড্ড বিচ্ছিরি লাগছিল। কুন্তলা, তুমি জানো না আমি অন্ধকার ঘরে ঘুমোতে পারি না? রতন বলল, আরে চোখ বুঝলে তো সবই অন্ধকার। কুন্তলা বলল, কেন, আলো তো জ্বালাই ছিল, তুমি তো রাত্রে ওঠোনি একবারও। নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে তাহলে। স্বপ্নের কথাটা নবকৃষ্ণ ঠিক উড়িয়ে দিতে পারে না, বরং খানিকটা ম্রিয়মান হয়ে যায়। অর্থাৎ এরকম স্বপ্ন সে মাঝে মাঝেই দেখে। কুন্তলা বলল, নাও তাড়াতাড়ি চা খেয়ে নাও। সকালবেলাতেই সব কি কাণ্ড! বাড়ির দরজার সামনে ফুটপাতে একটা লোক পড়ে ছটফট করছে, মৃগীটিকে আছে বোধহয়। নবকৃষ্ণ ধর্মর করে উঠে বসে ফ্যাকাশে গলায় জিজ্ঞেস করলো, কে? কি জানি, ভিখিরি টিকিরি হবে বোধহয়। বেঁটে রতন অনুত্তেজিতভাবে বলল, ভিখিরি? কিরকম চেহারা, খুব লম্বা মতন নাকি? তার মানে? কুন্তলা বলল, হ্যাঁ, খুব লম্বাই। তুমি চেনো? হ্যাঁ, চিনি, নবুও চেনে। নবকৃষ্ণ রতনের কলার চেপে ধরে বিকট গলায় বলল, এর মানে কি? এই শালা, এর মানে কি বল? আরে ছাড় ছাড়, গলায় লাগছে। মানে কি চাই আমিই জানি। তুই কি করে জানলি যে সেই লোকটাই? দেখ, এখন ভিখিরি শুনলে না আমার সে লম্বা লোকটার কথাই মনে পড়ে। কাল ওর সঙ্গে আমাদের 3 জায়গায় দেখা হয়েছে। আজ নিশ্চয়ই আরো বেশিবার দেখা হবে। তবে চিন্তা নেই, ব্যাটা মরছে যখন। কুন্তলা ত্রস্তভাবে বললে, ও মা, এ কি অলক্ষণে কথা! সকালবেলাতেই বাড়ির সামনে দরজায় একটা লোক মরবে কি গো? থানায় ফোন করে দাও। না, কেউ তোকে মারেনি, ও নিজে নিজে মরছে। এসব কেসে পুলিশ আসে না। তাহলে হাসপাতালে খবর পাঠাও। এই তো সোমনাথ পণ্ডিত হাসপাতাল তো কাছেই। আরে হাসপাতালে ভিখিরি নেয় না। হাসপাতালে যদি ভিখিরিদের নিত তাহলে সব ভিখিরিই হাসপাতালে বেডে শুতে চাইতো। আচ্ছা, লোকটা তো এখনো মরেনি, এখনো হাসপাতালে পাঠালে হয়তো। দেখ, তুই রাস্তায় একটা লোককে ছুরি মেরে আধমরা করে ফেলে রেখে যা, অ্যাম্বুলেন্স এসে তাকে তুলে নেবে। কিন্তু একটা লোক যদি না খেতে পেয়ে মরে, কেউ তার দিকে তাকাবেও না। হ্যাঁ, এটাই তো নিয়ম। ওমা, কি হবে তাহলে? একটা জলজান্ত লোক। রতন আপন মনে হাসলো, তারপর বলল, চিন্তার কি আর আছে? খিদিরপুরে বসিকে খবর দিলেই হবে, সেই এসে নিয়ে যাবে। 2 দিন ফেলে রাখবে কবরখানায়। দেখ রতন, আমি জ্যান্ত মানুষ নিয়ে
ভগবান জানেন, আমি কক্ষনো এই ধরনের কথা স্বপ্নেও ভাবি না। হ্যাঁ, স্বপ্নেও ভাবিস না? শালা, তুই আমাকে গোঁজা মেরে কথা বলছিস কেন রে? আমারই নুন খাস, আবার আমাকেই। আরে বেশ তো ভগবানের নাম করছিলি, আবার শালা কেন? কুন্তলা তরতর করে নিচে নেমে গেল। অনেকক্ষণের মধ্যে আর ফিরল না। রতন উঠে মুখটা ধুয়ে নিল। নবকৃষ্ণ মুখ না ধুয়েই সিগারেট ধরিয়ে চুল আঁচড়াতে লাগলো। আর এখানে এক মুহূর্তও থাকা চলে না, এবার বেরোতে হবে। নিচে এসে দেখলো দরজার সামনেটা জলে জলাকার, আর মাটিতে ছটফট করছে ঠিক কালকের সেই লোকটা, ঠিক চৌকাঠের উপর। প্রচুর জল ঢালা হয়েছে তার মাথায়। মূর্তিমতী করুণার মতন কুন্তলা কাঁচের গ্লাসে করে জল খাবার চেষ্টা করছে লোকটাকে। বেশ ভিড় জমে উঠেছে। তার মধ্যে দু তিনটে বাচ্চা ছেলের চোখেই যথার্থ সরল ভয়। অন্যেরা ভাবছে অমঙ্গলের কথা, আবার কেউ কেউ ঝামেলা দেখছে। লোকটার শরীরের এক আক্ষেপে কাঁচের গ্লাসটা ছিটকে পড়ে গেল। নবকৃষ্ণ ফিসফিস করে বলল, রতন, লোকটা এখানে এলো কি করে রে? রতনা সেরকম ফিসফিস করে উত্তর দিল, পথ চিনে। তার মানে? তার মানে আমি কি জানি? তাহলে তুই কথা বললি কেন? মানে লোকটা আমাদের উপকার করতে চায়। মূর্তি যখন হবে, আমাদের চোখের সামনে এসে মরাই তো ভালো। তাহলে আমরা ওর হাড়টাকে কাজে লাগাতে পারবো। বসিরকে যদি খবর দিই, ও নিজের আত্মীয় বলে নিয়ে যাবে। তুই ফের ওই কথা বলছিস? তাহলে বোধহয় লোকটা এমনি এমনি এসেছে। কাল বলছিল তো ও কি একটা খুঁজছে, তখন বুঝতে পারিনি। আসলে লোকটা মরার জন্য একটা জায়গা খুঁজছিল, বুঝলি? হারামজাদা, বিশ্ব সংসারে কি মরার জায়গা নেই? বেছে বেছে ঠিক এই বাড়ির সামনেই দরজাতেই। তাও আমরা চলে যাওয়ার পরে এলেই পারতো। আচ্ছা নবু, তুই আগে কখনো কোনো মানুষকে মরতে দেখেছিস? না। তাহলে দেখে নে। এটা দেখার মতো জিনিস তো বটে। চুপ! ওকে কে মরতে বলেছে? তো বাঁচলেই পারতো। খেতে টেতে পায় না বোধ হয়, সে কথাই তো কাল বলছিল। তুইও তো কাল বলছিলি ওর বেঁচে থেকে লাভটা কি, মরলেই তো ভালো। না, আমি কথা বলিনি। আরে আলবাদ বলেছিস। আরে ফের মুখে মুখে কথা! শালা তোমাকে জুতিয়ে। না না, মুখে মুখে কেন কথা বলবো? তাহলে বোধহয় আমিই বলেছিলাম। কুন্তলা কাঁদো কাঁদো মুখে বলল, ইস, আমার অফিসে আবার দেরি হয়ে যাবে, কি করি বলো তো? এবার সে পলিথিনের মগ ভর্তি জল এনেছে। এ কথাও ঠিক, এত মেয়ে পুরুষ ভিড় করে আছে, তার মধ্যে কুন্তলায় শুধু লোকটিকে জল খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। বকের মতো পা ফেলে ফেলে ভাঙা কাঁচ ডিঙিয়ে সেই লোকটিকে জল খাওয়াতে গেল। নবকৃষ্ণ ফ্যাসফেসে গলায় বলল, কুন্তলা, আমাকে এক গ্লাস জল দাও। কুন্তলা তার কথা শুনতেই পেল না। লোকটার শরীরে তখন প্রচণ্ড তরকা দিচ্ছে। কুন্তলা তার মুখে জল ঢেলে দিতেই কস দিয়ে গড়িয়ে পড়ল। রতন বলল, 6 ফুট 2 ইঞ্চি। চোপ! নবকৃষ্ণ জামার মধ্যে হাত ঢুকিয়ে নিজের হাতটা বুকের উপর রাখল। তারও বুকের ভেতরটা ভয়ঙ্করভাবে কাঁপছে, যেন হাড়গুলো সব ভেঙে চুড়ে। লোকটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে তার গলা শুকিয়ে আসছে। নবকৃষ্ণের ইচ্ছা পাশ কাটিয়ে কোনো রকমে ডিঙিয়ে চলে যাবে। এখানে সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবে না, কিন্তু উপায় নেই। একটা 6 ফুট 2 ইঞ্চি লম্বা লোক পাগলের মতো গড়াগড়ি দিচ্ছে। কাছে গেলে ছোঁয়া লেগে যাবেই। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে লোকটার, হাতে পায়ে খিঁচুনি, চোখ দুটো ঘুরছে মনে হয়। এক পা তুলেও দাঁড়িয়ে রইল নবকৃষ্ণ, দুপা এগিয়ে আবার পিছিয়ে এলো। বেঁটে রতনের কোনো ভাবান্তর নেই। নবকৃষ্ণর চোখ লোকটার উপর আটকে রইল, কিছুতেই সরাতে পারছে না। লোকটার শরীরের মধ্যেও যেন দেখতে পাচ্ছে একটা সাদা কঙ্কাল। তার উপর মাংস তো নেই বলতে গেলে, শুধু চামড়া লেগে আছে। কিন্তু সেই বিরাট খাঁচার মধ্যে একটা পাখনা ছটপট করছে। কি প্রচণ্ড শক্তি সেই পাখনাটার! কিছুতেই খাঁচা ছেড়ে যাবে না। অত বড় খাঁচাটাকে নিয়ে গড়াচ্ছে, উল্টাচ্ছে, পাল্টাচ্ছে। হাঁপড়ের মতন বুকটা উঠছে নামছে লোকটার, উঠে দাঁড়াবার চেষ্টা করছে। লম্বা লম্বা আঙুল মেলে কি যেন ধরার চেষ্টা করছে হাওয়ায়। দেখতে দেখতে নবকৃষ্ণ হঠাৎ যেন দম আটকে এলো একেবারে। লোকটা অসম্ভব সরু গলায় চেঁচিয়ে উঠল, মা!
সেই ডাক শুনে ঝটপট করে উঠল নবকৃষ্ণর ভেতরে পাখিটাও। এই যেন খাঁচার একটা পাখি আর একটা পাখিকে ডাকছে। লোকটা ওই পাখিটা খুঁজতে এসেছিল। নবকৃষ্ণ ডাকলো, রতন, রতন। রতন কোনো সাড়া দিল না। হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল নবকৃষ্ণকে। সে যেন নবকৃষ্ণকে চেনেই না। নবকৃষ্ণর চোখ অন্ধকার হয়ে এসেছে। মাথা ঘুরে মাটিতে পড়ে যাবার আগে শেষবার ভয়ানক আর্ত গলায় চেঁচিয়ে উঠল, কুন্তলা, কুন্তলা, বাঁচাও, বাঁচাও আমাকে, একটু জল দাও। কিন্তু অন্য সবাই শুনতে পেল নবকৃষ্ণ হঠাৎ মা বলে ডেকে মাটিতে পড়ে যাচ্ছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।